মার্ক জাকারবার্গ সবসময় একটা জিন্স প্যান্ট আর একটা টি শার্ট, একই রঙের একটা টি শার্ট পরে সারা জীবন পার করে দিচ্ছে। স্টিভ জবস যখন সে বড় কোনো ইভেন্টে বক্তৃতা দেয় তখন আপনি দেখবেন যে তার যে জুতা, সে জুতায় ফিতা নাই, একটা টি শার্ট সেটার মধ্যে বাটন নাই। কেন? কারণ এইটা আপনাকে এই মেসেজটা দেওয়ার জন্য যে আমাদের টেকনোলজি হচ্ছে ইজি টু ইউজ, ফেসবুক ইজি টু ইউজ। মার্ক জুকারবার্গ এত সিম্পল পোশাক পরে এই জন্য যে আমার টেকনোলজিটা হচ্ছে এরকম সিম্পল, এটা যে জীবনে কোনোদিন স্কুলে যায় না সেও আমার ফেসবুক ব্যবহার করতে পারবে, এটা এত সহজ। গুগল এটাই বোঝাতে চাচ্ছে যে আমাদের সার্চ ইঞ্জিন অত ভয়ঙ্কর কিছু না, যারা জীবনে কোনোদিন একটা বই খোলে নাই সেও কিন্তু আমার গুগল ব্যবহার করতে পারবে। ইট ইজ ইজি টু ইউজ। সো আপনার ওয়েবসাইটটাকেও খেয়াল রাখতে হবে যে এটা এত সফিস্টিকেটেড হওয়ার দরকার নেই, কিন্তু এটা ইজি হতে হবে কাস্টমারের জন্য। সো প্রথমেই কাস্টমার যখন আপনার হোম পেজে আসবে সে যেন একটা বিগ পিকচার দেখতে পারে, যে পুরো মানচিত্রটা আপনি তাকে দেখায় দিলেন যে আপনার ওয়েবসাইটের কোথায় কি আছে। ক্রিয়েটিং এ কনসিস্টেন্ট লেআউট। আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ, ফন্ট এগুলো একই রকম হতে হবে, যাতে সে আরেকটা পেজে গেলে বুঝে যে সে আপনার ওয়েবসাইটে আছে। আপনি যখন কোকা কোলার ওয়েবসাইটে যাবেন, প্রথম আলোর ওয়েবসাইটে যাবেন, তখন প্রতিটা পেজে গেলেই আপনি বুঝবেন যে আপনি প্রথম আলোর ওয়েবসাইটে আছেন। সো প্রত্যেকটা পেজ কনসিস্টেন্ট হতে হবে। একটা পেজ সাদা, আরেকটা পেজ কালো, এক এক জায়গায় এক এক রকম হলে কাস্টমার কনফিউজড হয়ে যাবে যে সে কি আপনার ওয়েবসাইটে আছে নাকি অন্য ওয়েবসাইটে চলে গেছে। সেজন্য কনসিস্টেন্ট কালার বা অন্যান্য সবকিছু একই রকম হতে হবে। রাইটিং রিলেভেন্ট অ্যান্ড এফেক্টিভ কন্টেন্ট। আপনার ওয়েবসাইট কন্টেন্ট হতে হবে রিলেটেড আপনার বিজনেসের সাথে, আপনার কাস্টমারের ইন্টারেস্ট বা আপনার কাস্টমারের কোয়েরির সাথে রিলেভেন্ট হতে হবে। দেন নেভিগেশন। গুড নেভিগেশন মিনস অ্যারেঞ্জিং ইয়োর সাইট ইন এ ওয়ে দ্যাট মেক্স সেন্স টু ইয়োর ভিজিটার্স। মানে আপনি কাস্টমার হিসাবে চিন্তা করবেন যে আপনি কি কি ইনফরমেশন চান এই বিজনেস থেকে। আপনি যখন একটা হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের ওয়েবসাইটে যাবেন তখন আপনার কোয়ারিগুলো কি, আপনি কি জানতে চাচ্ছেন, আপনি কি খুঁজতেছেন, সে অনুযায়ী সেটাকে সাজাতে হবে। হ্যাভ দ্য মেইন নেভিগেশন টেল ভিজিটর হোয়াট দে উইল ফাইন্ড ইন ইচ সেকশন লাইক সায়েন্স ইন ইউর শপ। যেমন ধরেন আপনার এটা একটা লোকাল শপের মতো চিন্তা করেন। আপনি যখন আগরাতে যাচ্ছেন, আপনি যখন মিনা বাজারে যাচ্ছেন, আপনি যখন স্বপ্নে যাচ্ছেন, মানে একটা সুপার শপে যখন আপনি যাচ্ছেন, সেখানে তারা বলে দিচ্ছে গ্রোসারি, এখানে গেলে আপনি গ্রোসারি পাবেন, এরকম সব জায়গাগুলো বলে দিচ্ছে। আপনি বুঝতেছেন যে কোন সেকশনে আপনি কি পাবেন। ঠিক আপনার ওয়েবসাইটের মধ্যে ওই নেভিগেশন বারে সেখানেও এরকম বাটন দেওয়া থাকবে, মানুষ যাতে ক্লিক করে করে সেখানে যেতে পারে। সেটাকে এমনভাবে সাজাতে হবে যাতে কাস্টমারের কষ্ট না হয় খুঁজে পেতে, যে সে যেটা খুঁজতেছে সেটা যেন সে খুব সহজে খুঁজে পেতে পারে। ইউ ক্যান ইনক্লুড এ সার্চ বক্স ইন দ্য সেম প্লেস। এগুলো সব জায়গায় থাকবে যাতে সে সেখান থেকে আবার আরেক জায়গায় যেতে পারে। পেজ লেআউট। ইট শুড বি কনসিস্টেন্ট অ্যাক্রস ইয়োর সাইট with similar fonts, images and other design elements. এগুলো সব কনসিস্টেন্ট হতে হবে, একই রকম হতে হবে। এখানে দেখেন একটা নিনজা টেকনিক যেটা গুগল বলে দিচ্ছে আমাদের, যে মানুষ সচরাচর ওয়েবসাইটগুলোর মধ্যে পপুলার হচ্ছে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডার্ক টেক্সট। মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা আর আপনার যে টেক্সট সেটা যদি কালো রঙের হয়, এটা মানুষ পড়তে পছন্দ করে। আবার আরেকটা অল্টারনেটিভ হতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকবে কালো কিন্তু আপনার ফন্টটা থাকবে হচ্ছে সাদা, কিন্তু এটার চাইতে সাদা ব্যাকগ্রাউন্ড কালো ফন্ট সেটা মানুষ বেশি পড়ে। এটা গুগলের ডেটা, কারণ গুগল দেখতেছে যে মানুষ কোনটা পছন্দ করে, সে অনুযায়ী গুগল আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছে, গুগল আপনাকে সাজেশনস দিচ্ছে। এখন এক্সেপশন অবশ্যই আছে, যেমন অ্যাপলের ওয়েবসাইটে যদি যান সেখানে তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো কিছু কিছু ক্ষেত্রে। এর কারণ হচ্ছে অ্যাপল তো অ্যাপল। এখন অ্যাপলের দেখা দেখি আমার করলে হবে না, কারণ আমি তো আর অ্যাপল না, সেটা খেয়াল রাখতে হবে। সো ডোন্ট মেক পিপল স্ক্রল ডাউন টু ফার টু সি দ্য ইম্পর্টেন্ট স্টাফ। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় আপনি হয়তো একটা কল টু অ্যাকশন, মানে কাস্টমারকে যে শপ নাও, এটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন, কিন্তু এই শপ নাও বা কল নাও এটা খুঁজতে যদি কাস্টমারকে স্ক্রল করে নিচে যেতে হয়, এটা আপনি অ্যাটলিস্ট 40 to 50% কাস্টমার হারাবেন শুধু এইটুক মিস্টেকের কারণে। এজন্য আপনার যে কল টু অ্যাকশন বাটন, সেটা আপনার ওয়েবসাইটে আসার পরে সে বাটনটা একদম ওই মোবাইলের স্ক্রিনে যতটুকু দেখা যায় ওর মধ্যেই আপনার ওই বাটনটা থাকতে হবে। সেটা স্ক্রল করে যদি নিচে গিয়ে খুঁজতে হয়, কাস্টমার সেটা করবে না। আপনি যখন পত্রিকায় নিউজ পড়বেন দেখবেন নিউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু প্রথম প্যারায় থাকে। হেডলাইনের পরেই কিন্তু প্রথম প্যারায় একদম নিউজের সামারিটা দেয়া থাকে, কারণ অনেকে আছে যে সে হয়তো প্রথম প্যারাটাই পড়বে, এরপরে পুরো নিউজটা পড়বে না, কিন্তু প্রথম অংশটুকু পড়লেও যেন সে নিউজের সামারিটুকু বুঝতে পারে।
যেটা মূল ঘটনা সেটা যেন সে বুঝে ফেলতে পারে, এটাকে বলে ইন্ট্রো। সো আপনার ওয়েবসাইটে আসার পরে যতটুকু আপনার এই স্ক্রিনের মধ্যে দেখা যায় এর মধ্যেই আপনার দরকারি কথাটা বলে ফেলতে হবে, যাতে সে স্ক্রল করে নিচে না গেলেও মেসেজটা সে পেয়ে যায়। কল টু অ্যাকশন, সো ওয়ান্ট দেম টু পিক আপ দ্য টেলিফোন। এখন আপনার কল টু অ্যাকশন কি হবে? আপনি যদি মনে করেন যে না, কাস্টমার আমার প্রোডাক্ট কিনতে হলে তার আরো কিছু জানার দরকার হবে, সো বেটার হচ্ছে আমি একটা বাটন দিয়ে রাখলাম, লিখে রাখলাম আমি কল নাও। তাহলে কাস্টমার কি করবে? আমাকে কল করলো, কল করলে সে অনেকগুলো প্রশ্ন করবে, আমি সেগুলোর অ্যান্সার দিব, দেন কাস্টমার হয়তো ডিসিশন মেক করবে। সো এই কল নাও এটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন। আবার বাই নাও বা গেট ডিরেকশনস, আপনি একটা রেস্টুরেন্ট, আপনি চাচ্ছেন কাস্টমার আপনার রেস্টুরেন্টে আসুক, তো কাস্টমার যাতে ডিরেকশনটা খুঁজে পায় যে কিভাবে আপনার রেস্টুরেন্টে আসবে, তখন আপনি ওই যে গেট ডিরেকশন নামে একটা বাটন রাখলেন, সেটার সাথে ম্যাপ অ্যাড করে দিলেন, সেখানে ক্লিক করার সাথে সাথে গুগল ম্যাপ তাকে রাস্তা দেখিয়ে নিয়ে আসতেছে। এরকম বাই নাও, এগুলো হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন। ওয়েন ইউ আর ক্রিয়েটিং এ ওয়েবসাইট, ট্রাই ইউর বেস্ট টু মেক ইট ইজি টু ইউজ। খেয়াল রাখবেন যে যত $1,000,000 খরচ করেও যদি আপনি ওয়েবসাইট বানান, সেটা খেয়াল রাখতে হবে যেন সেটা আপনার কাস্টমারের জন্য সহজ হয় ব্যবহার করা। যেমন আপনারা কোকা কোলার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, কোকা কোলার ওয়েবসাইট ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট, আপনি সেটা থেকে একটা ইন্সপাইরেশন নিতে পারেন। $1,000,000 খরচ করে কিন্তু কোকা কোলা এই ওয়েবসাইট তৈরি করছে। সো সেখানে গেলে আপনি একটা আইডিয়া পাবেন যে একটা আইডিয়াল ওয়েবসাইট কেমন হয় বা কেমন হওয়া উচিত একটা ব্র্যান্ডের ওয়েবসাইট। সো সেখান থেকে আপনি ধারণা পাবেন। গিভ ভিজিটার্স এ ক্লিয়ার রোড ম্যাপ অন ইয়োর সাইটস পেজেস। যেমন ওই পেজের উপর দিয়ে কতগুলো বাটন থাকে, ইয়োর কোম্পানি, ব্র্যান্ডস, তারপর হচ্ছে সাস্টেইনেবল বিজনেস, বেটার শেয়ার্ড ফিচার, ক্যারিয়ার, নিউজ, ইনভেস্টর্স, তাই না? এই যে এরকম বাটন আছে, সেখানে আপনি ক্লিক করবেন, সেখানে চলে যাবেন, এবং আবার যখন আপনি হোম পেজে আসতে চাইবেন, আপনি আবার সেই বাটনে ক্লিক করবেন, আবার আগের জায়গায় চলে আসবেন। ওয়েবসাইট ডিজাইন ডুজ এন্ড ডোন্টস। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কি করবেন এবং কি করবেন না। ফার্স্ট এন্ড ফরমোস্ট, কাস্টমার ফ্রেন্ডলি ওয়েবসাইট, কুইক লোডিং পেজেস। খেয়াল রাখতে হবে যে আপনার ওয়েবসাইটের পেজগুলো যেন খুব দ্রুত ডাউনলোড হয়। আপনি বলবেন এটা তো আমার ওয়েবসাইট ডিজাইনার তৈরি করে দিবে। এখন হ্যাঁ, আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন না, আপনি অবশ্যই একজন ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপারের কাছে যাবেন, কিন্তু ওয়েবসাইট ডেভেলপার আপনার ওয়েবসাইটটা মানে কত ভালোভাবে তৈরি করে দিল সেটা তো আপনাকে দেখতে হবে। কারণ আপনার যদি এই জিনিসগুলো জানা না থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সে আপনার জন্য একটা ভালো ওয়েবসাইট তৈরি করে দিয়েছে? এই জন্য আপনাকে টেস্ট করতে হবে। এখন আপনি শুধু আপনার মোবাইলে টেস্ট করলে হবে না, যতগুলো অপশন আছে সব জায়গায় টেস্ট করে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটটা ঠিকভাবে লোডিং হচ্ছে কিনা। অনেকগুলো ব্রাউজার, তারপরে অনেকগুলো ডিভাইস, মোবাইলে, কম্পিউটারে, এরকম। তারপরে মোবাইল ফ্রেন্ডলিনেস, এখন আপনার ওয়েবসাইট কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবহার করবে মোবাইলে। এটা সময়ের সাথে সাথে এটার ব্যবহার বাড়বে। হয়তো আজ থেকে 5 বছর পর আপনি দেখবেন যে 95% মানুষ আপনার মোবাইলে ব্যবহার করতেছে, বা 100% মানুষই মোবাইলে ব্যবহার করবে অলমোস্ট। এরপরে হচ্ছে জেনারেল অ্যাক্সেসিবিলিটি, কোয়ালিটি অফ ইউর কন্টেন্ট। এই জিনিসগুলো অবশ্যই ওয়েবসাইট ডিজাইন করার বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সময় আপনাকে খেয়াল রাখতে হবে। সো প্রথম কথা হচ্ছে কুইক লোডিং পেজেস, যাতে আপনার ওয়েবসাইটের যে পেজগুলো সেগুলো যেন খুব কুইকলি ডাউনলোড হয়। আর সো ইফ ইউর পেজ টেক টু লং টু লোড, দে উইল লিভ। মানুষের কিন্তু এখন ওই যে বললাম ধৈর্য খুব কম। একটা ওয়েবসাইট যদি লোড হতে সময় লাগে, মানুষ সেখান থেকে সরে যাবে। এটার সাথে রিলেটেড কিছু আছে হচ্ছে টেকনোলজি রিলেটেড বা হোস্টিং সলিউশন। আপনি যদি ভালো হোস্টিং বা ভালো সার্ভার যদি হয় আপনার, তাহলে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হবে। এজন্যই ওই যে দেখবেন যে হোস্টিং সার্ভিসের প্রাইস ভ্যারি করে। সো এই প্রাইসটা রিলেটেড হচ্ছে যে আপনার হোস্টিং সার্ভিস যদি ভালো হয়, তাহলে আপনার ওয়েবসাইট পেজগুলো খুব দ্রুত ডাউনলোড হবে। আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে রিসাইজ অ্যান্ড কম্প্রেস ইমেজেস টু মেক দেম স্মলার। মানে অনেক সময় আমরা করি কি, ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলি, হাই রেজুলেশন, অনেক বেশি মেগাপিক্সেল। তো এত বেশি মেগাপিক্সেল বা ওরকম হাই রেজুলেশনের ছবি দরকার হয় বিলবোর্ডের জন্য, কারণ সেক্ষেত্রে আপনি ছবিটাকে অনেক বড় করতে পারবেন। কিন্তু যখন আমি এটা মোবাইল স্ক্রিনে দেখবো বা কম্পিউটার স্ক্রিনে দেখবো, তখন কিন্তু এটা রেজুলেশন ম্যাটার করে না। তখন এটা 4K হোক আর এটা HD হোক, একই রকমই কিন্তু দেখায়, খুব বেশি একটা পার্থক্য তৈরি করে না। সো এজন্য ওয়েবসাইটে যখন কোনো ভিডিও বা ইমেজ আপনি আপলোড করবেন, তখন সেটাকে একটু কম্প্রেস করে নিতে হয় আর কি, মানে সেটার রেজুলেশনটা একটু কমিয়ে নিতে হয়। তাহলে কি হবে, এটা আপনার ইজিলি ডাউনলোড হবে, এটা কাস্টমারের জন্য ইউজার ফ্রেন্ডলি হবে। আমি 4K ভিডিও আপলোড করলাম ইউটিউবে, অনেকেই কিন্তু সে ভিডিও দেখতে পারবে না,
কারণ তখন দেখা যাবে যে ভিডিও একটু পরপর আটকে যাচ্ছে। সো এই জন্য রেজুলেশন একটু কমিয়ে নিতে হবে, কমিয়ে দিতে পারেন। কারণ ওই মোবাইল স্ক্রিনে যখন আপনি দেখবেন তখন এইচডি আর 4K এর মধ্যে কোনো পার্থক্য নাই। 4K আমাদের দরকার হচ্ছে যখন সেটা আপনি ওই যে সিনেমা স্ক্রিনে দেখাবেন, তখন সেখানে আপনার ওই হাই রেজুলেশন দরকার হয়। কারণ বড় পর্দায় এটা যখন অনেক বড় করা হয় তখন রেজুলেশন কম হলে সেটা ঘোলা হয়ে যায় বা ফেটে যায়। সো এখন এরপর হচ্ছে কি আপনাকে আপনার ওয়েবসাইটে টেস্ট করতে হবে। সেটা আপনি আইফোন থেকে টেস্ট করবেন, দেখবেন যে আইফোনে সেটা কত কুইকলি লোড হচ্ছে। স্যামসাং থেকে করবেন, অ্যান্ড্রয়েড থেকে, আইওএস থেকে, মজিলা, ফায়ারফক্স, মানে যতগুলো ব্রাউজার আছে, যতগুলো অল্টারনেটিভ আছে সবগুলো থেকে আপনি ট্রাই করবেন। উইন্ডোজ, ইন্টারনেট এক্সপ্লোরার, আপনি ম্যাক, প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে আপনি চেক করে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা ঠিকভাবে লোড হচ্ছে কিনা। নাহলে আপনি আপনার ওয়েবসাইট ডেভেলপারকে বলবেন যে ভাই আমার এই ওয়েবসাইট কিন্তু ম্যাকে ঠিকভাবে ডাউনলোড হয় না, এটা ঠিক করে দেন। দেন মোবাইল ফ্রেন্ডলিনেস, সবার আগে খেয়াল রাখতে হবে যে আপনার ওয়েবসাইটটা মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করবে হচ্ছে মোবাইলে। সো আপনার ওয়েবসাইট যেন মোবাইল ফ্রেন্ডলি হয়। তো এখন এবং মোবাইল রেসপন্সিভ ডিজাইন যেন হয়। মোবাইল রেসপন্সিভ মানে হচ্ছে আপনার এই যে মোবাইল স্ক্রিন, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করে, কেউ ছোট স্ক্রিন, কেউ বড় স্ক্রিন। সো মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট মানে হচ্ছে সেটা অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে মোবাইল স্ক্রিনের সাথে। যারা বড় স্ক্রিন ব্যবহার করেন সেখানে ওই স্ক্রিনের জায়গাটুকু সে অটোমেটিক্যালি ফিট করে নেবে নিজেকে। সো সে অনুযায়ী ওয়েবসাইট ডেভেলপারকে বলবেন, সে অনুযায়ী সে মোবাইল রেসপন্সিভ আপনার ওয়েবসাইট তৈরি করে দিবে। এখন সেটা আপনি টেস্ট করতে পারেন যে আপনার যে ওয়েবসাইটটা সেটা কতখানি মোবাইল ফ্রেন্ডলি। সেটা আপনার ওয়েবসাইট ডেভেলপার তো বলবে যে আমি খুব মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিলাম, কিন্তু আপনার ওয়েবসাইটটা আসলেই কতখানি মোবাইল ফ্রেন্ডলি সেটা বলে দিবে গুগল। গুগলের একটা টেস্টিং সিস্টেম আছে, সেটাকে বলে গুগলস মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল। এটা গুগলের সার্চ বারে লিখবেন গুগলস মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল, তখনই একটা সার্চ বক্স আসবে, সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিলে গুগল বলে দিবে যে আপনার ওয়েবসাইটটা কতখানি মোবাইল ফ্রেন্ডলি এবং সেটার কোন কোন জায়গায় প্রবলেম সেটা আপনাকে গুগল বলে দিবে। তখন আপনি আবার আপনার ওয়েবসাইট ডেভেলপারকে বলতে পারবেন যে ভাই আমার ওয়েবসাইটে এই জায়গায় প্রবলেম, এগুলো একটু সলভ করেন। কারণ এই প্রবলেম কে বলতেছে? এই প্রবলেম গুগল বলে দিচ্ছে আপনাকে। সেটা খুব গুরুত্বপূর্ণ। জেনারেল অ্যাক্সেসিবিলিটি, জেনারেল অ্যাক্সেসিবিলিটি মানে আপনার ওয়েবসাইটে যখন কেউ আসবে সে যেন আপনাকে খুব সহজেই ইমেল করতে পারে, সহজে ফোন করতে পারে, আপনাকে টেক্সট করতে পারে, বা আপনার লোকেশন যাতে সে মানে ম্যাপ, এগুলো হচ্ছে একদম বেসিক। সো এই জন্য এই জিনিসগুলো একদম শুরুতে রাখতে হবে, যাতে এগুলো খুঁজতে কাস্টমারের এদিক ওদিক তাকাতে না হয়। একদম চোখের সামনে রাখতে হবে। আসার সাথে সাথে যেন সে ফোনের বাটনটা পায়। সাথেই আপনার আছে হচ্ছে ইমেল। সে যদি ইমেল করতে চায় এক ক্লিকে ইমেল ওপেন হয়ে যাবে, সে আপনাকে ইমেল করতে পারবে। তারপরে সে চ্যাট করতে চাচ্ছে আপনার সাথে, ক্লিক করবে, সাথে সাথে চ্যাট বক্স ওপেন হয়ে গেল, সে আপনাকে ইনবক্স করলো। কারণ অনেকে কিন্তু চ্যাট করতে চায়, তারা চ্যাটে অভ্যস্ত। ফোন রিসিভও করতে চায় না, অনেকে ফোন করতেও চায় না, তো চ্যাট করতে চায় যে আমি আপনাকে চ্যাট বক্সে। অনেকে আবার কমেন্ট করতে চায় না ওপেনে, তারা হয়তো শাই ফিল করে যে ঠিক আছে আমি কমেন্ট করলাম না, কিন্তু ইনবক্সে তারা কথা বলতে চায়। সো এই জন্য ফেসবুক প্রায় $19 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপ কিনছে। কারণ মানুষের মানে এটা বিজনেস পারপাসে কিনছে। কিন্তু কারণ আপনি যখন একটা ফেসবুক পেজ ওপেন করবেন, আপনি সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে পারবেন বাটন, তখন মানুষ এক ক্লিকে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবে, কল করতে পারবে। তার মানে 1-to-1 কমিউনিকেশনের একটা অল্টারনেটিভ এটা গুগলেরও আছে। গুগল যে মাই বিজনেস, সেটার মধ্যেও কিন্তু চ্যাট বক্স আছে, সেখানেও আপনার ওই হোয়াটসঅ্যাপের মতো বা মেসেঞ্জারের মতো চ্যাট করতে পারবে কাস্টমার সরাসরি। দেন ম্যাপ, সহজে যাতে মানুষ সেগুলোতে অ্যাক্সেস পায় সেটা খেয়াল রাখতে হবে। কোয়ালিটি অফ ইউর কন্টেন্ট, অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, মানে আপনার সেটা কাস্টমার উপযোগী। ইয়োর ওয়েবসাইট ইজ নট জাস্ট সেলিং, ইটস ফর সলভিং। এই যে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা মানে কি? আপনি ওয়েবসাইটে শুধু যদি কাস্টমারের কাছে সেল করতে চান, কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে কিনবে না। খেয়াল রাখবেন একটা জিনিস, আমি আবারও বলতেছি, আমরা অনেকে এই যে ডিজিটাল মানে টেকনোলজি মনে করি। আপনাকে আগে খেয়াল রাখতে হবে যে আপনি বিজনেস, আপনি আপনার কাছে মানুষ আসতেছে কেন? তার একটা প্রবলেম নিয়ে আসতেছে, আপনার কাছে সেটার সলিউশন আছে, তার প্রবলেম সলভ করতে হবে। আপনি যদি শুধু বেচার ধান্দায় থাকেন, মানুষ আপনার কাছ থেকে কিনবে না। একটা জিনিস খুব সিরিয়াসলি খেয়াল রাখবেন, একজন ভালো অভিনেতা মানে কি? যার অভিনয় দেখলে মনে হবে না যে উনি অভিনয় করতেছেন, উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ভালো অভিনেতা। তার অভিনয় দেখে বোঝা যাচ্ছে না যে সে অভিনয় করতেছে, রিয়েলিস্টিক। ঠিক পৃথিবীর সবচেয়ে ভালো সেলসম্যান হচ্ছে যাকে দেখে সেলসম্যান মনে হবে না, যাকে দেখে মনে হবে না যে সে সেল করতেছে। সবচেয়ে বেস্ট ফর্ম অফ মার্কেটিং হচ্ছে যেটাকে দেখে মার্কেটিং মনে হয় না। এখন আপনি যদি সারাদিন শুধু কিনো এই তসবিহ জব করতে থাকেন, কাস্টমার কিন্তু আপনার আশেপাশেও ঘেসবে না।
সো এই জন্য কন্টেন্ট তৈরি করতে হবে এমনভাবে যে আমি ভাই কাস্টমারের প্রবলেম সলভ করতেছি। আপনি বলেন যে ভাই আমার কাছ থেকে আপনার কেনার দরকার নেই, আমি আপনাকে অ্যাওয়ার করতেছি। যেমন ধরেন এই যে এসএমসি, তারা কি করতো, খাবার স্যালাইন, তারা ক্যাম্পেইন চালাইছে যে ভাই আমার দরকার নেই, তুমি বাড়িতেও স্যালাইন বানায় খাইতে পারো, 1 চিমটি লবণ, তারপর আদার্সের পানি, তারপরে হচ্ছে 1 মুঠ গুড়, এই যে ফর্মুলা তারা জনপ্রিয় করছে যে হ্যাঁ এটা তুমি বাসায় বানায় খাইতে পারো, কারণ আগে তোমার জীবন বাঁচাও, তবে তুমি আমার কাছ থেকেও কিনতে পারো, আমরা এটা রেডিমেড তৈরি করে দিচ্ছি। তখন কাস্টমার চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি, আমার আবার এই গুড় কই পাবো, চিনি কই পাবো, দরকার কি এত ঝামেলা করা, তার থেকে আমি এসএমসির স্যালাইন কিনে নিই। তাহলে সে কিন্তু মানুষকে সচেতন করতেছে, স্যালাইন সম্পর্কে সে মানুষকে আপনার ক্যাম্পেইন চালাচ্ছে, মানুষের প্রবলেম সলভ করতেছে সে, বাট অ্যাট দ্য সেম টাইম সে আবার সে প্রোডাক্টটা সেল করতেছে। তবে সে আপনাকে বলতেছে যে এটা আমার কাছ থেকে কিনতে হবে তা না, এটা তুমি নিজেও বানিয়ে নিতে পারো, কিন্তু মানুষ তখন তার কাছ থেকে কিনতেছে। সো টেস্টিমোনিয়াল, ফটোজ অ্যান্ড রিয়েল লাইফ কাস্টমার্স মাইট বি এ বেটার বেট। এবং এই যে কাস্টমারের যে টেস্টিমোনিয়াল, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে তারা আপনার সম্পর্কে কি বলতেছে, তারপরে সেরকম স্যাটিসফাইড কাস্টমারের ছবি, তারপরে হচ্ছে এইসব রিয়েল লাইফ কাস্টমার, মানে এই জন্য দেখবেন অনেকে কাস্টমারের টেস্টিমোনি অ্যাড করে। মডেলদের থেকে কিন্তু কাস্টমার আপনার সবচেয়ে বড় অ্যাম্বাসেডর। আপনি দামি মডেল হায়ার করলেন, কাস্টমার বুঝে যে আপনি তাকে পয়সা দিয়ে হায়ার করছেন এবং সে যে কথাগুলো বলতেছে এগুলো মুখস্থ কথাবার্তা। সেই জন্য কাস্টমার আপনার সবচেয়ে ভালো অ্যাম্বাসেডর, কাস্টমার যেন আপনার সম্পর্কে ভালো কিছু বলে। দেন মডিউল 4, প্ল্যান ইউর অনলাইন বিজনেস স্ট্র্যাটেজি। আপনার বিজনেসের সবচেয়ে জরুরি হচ্ছে প্ল্যানিং। ওই যে বললাম, ওয়েবসাইট হোক, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স হোক, ফেসবুক ফ্যান পেজ হোক, or whatever it is, সব কিছুর আগে আপনার বিজনেস প্ল্যান, আপনার বিজনেস স্ট্র্যাটেজি ডিটারমিন করতে হবে এবং সেটার সাথে সব কিছু অ্যালাইন করতে হবে।